আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে বাংলাদেশে খুব দ্রুত অনেক কিছু পরিবর্তন হতে আমরা দেখব। আজকে রাষ্ট্রপতির মনোনয়ন কনফার্ম করার পরে সরকারে বড় চমক তৈরি হয়েছে। মন্ত্রিপরিষদে মির্জা ফখরুলের যে মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয় শূন্য হয়েছে। যথাযথ কারণেই সেই শূন্য মন্ত্রণালয় পূর্ণ করতে হবে। কিন্তু আমরা দেখলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হারিয়ে ফেললেন সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত কোনো ছোটোখাটো সিদ্ধান্ত হতে পারে না। হ্যাঁ, বলতে পারেন যে তার চাইতে বড় মন্ত্রণালয় তাকে দেয়া হয়েছে, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা যে অনেক বড় এবং সেন্সিটিভ মন্ত্রণালয়, এবং এই মন্ত্রণালয়ের উপরে নির্ভর করে সরকারের সাফল্য ব্যর্থতার অনেক কিছু। মূলত অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়, এই 3টা মন্ত্রণালয়ই, সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়, এই 4টা মন্ত্রণালয়ই মূলত একটা সরকারকে টিকিয়ে রাখে। এবং সেই ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সালাউদ্দিন আহমেদের কাছ থেকে নিয়ে নেওয়া এটা একটা বড় সিদ্ধান্ত। কি হলো মন্ত্রিসভায় এবং আরও কি কি হতে যাচ্ছে, আগাম কিছু কথা জানাতে চাই এই ভিডিওতে, থাকবেন। বলছিলাম, মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের ঘটনা ঘটেছে। গণমাধ্যম নিশ্চিত করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হারিয়েছেন সালাউদ্দিন আহমেদ। এটাকে হারানো বলা যায়, নাকি তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় দেয়া হলো এটা বরং তার জন্য আরও বেশি প্রাপ্তি? এই ব্যাপারে দ্বিমত থাকতেই পারে। আপনি বলতেই পারেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয় এটা তো অনেক বড় মন্ত্রণালয়, সুতরাং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হারানো এই ব্যাপারটা তো বলা যায় না। স্থানীয় সরকার মন্ত্রণালয় যত বড় মন্ত্রণালয়ই হোক না কেন, একটা সরকারের সাফল্য ব্যর্থতা নির্ভর করে যে মুষ্টিমেয় 2-3টা মন্ত্রণালয়ের উপরে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি মূলত প্রথমে দৃশ্যমান হয়। সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই সামাল দেয়, এবং সেই সামাল দেওয়ার ব্যাপারে বিএনপি কিন্তু প্রথমে দলের সব থেকে কি বলবো যে অ্যাক্টিভ নেতাকে বেছে নিয়েছিল। এখন বিএনপি সেই সিদ্ধান্ত থেকে সরে আসলো। অনেকদিন থেকে এই সমালোচনা ছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজের মন্ত্রণালয়ে সফলতা দেখাচ্ছেন না। সাম্প্রতিক সময়ে জঙ্গিবাদের উত্থানের ব্যাপারটাও আলোচিত হচ্ছে, এবং অনেকে বিরোধী দল সমালোচনা করছিল যে তিনি নিজের মন্ত্রণালয়ে যখন ব্যর্থ, তখন তিনি পড়ে আছেন সংবিধান নিয়ে, এটা নিয়ে, ওটা নিয়ে, এরকম বক্তব্য আসছিল। এরই মাঝে মির্জা ফখরুল যখন রাষ্ট্রপতি হতে চলেছেন, আজকে মন্ত্রী পরিষদ থেকে তিনি যখন পদত্যাগ করলেন, তখন স্থানীয় সরকার মন্ত্রণালয় দেয়া হলো সালাউদ্দিন আহমেদকে। তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটা দেয়া হয়েছে শহীদউদ্দিন চৌধুরী অ্যানিকে। শহীদউদ্দিন চৌধুরী অ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেয়া হলো, এটা কতটা পরিপক্ক সিদ্ধান্ত হলো সেটা তার কর্মক্ষমতা দেখলেই বোঝা যাবে। গণমাধ্যমের এই শিরোনামটা দেখে নিন। সেখানে গণমাধ্যম নিশ্চিত করছে মন্ত্রিসভায় রদবদল, এলজিআরডিতে সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রে শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই দুটো বড় পরিবর্তন হয়েছে, এবং এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনিক এবং রাজনৈতিক গতিশীলতা বজায় রাখতে, প্রাতিষ্ঠানিক কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই কথা জানানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি পালন করবেন, এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদউদ্দিন চৌধুরীকে দেয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র তাকে দেয়া হয়েছে, পানি সম্পদ মন্ত্রণালয়ে অন্য কাউকে আনা হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর ঘাড়ে নিশ্চিত করে অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব থাকবে না, কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমন একটা মন্ত্রণালয়, এই একটা মন্ত্রণালয় চালাতেই অবস্থা ত্রাহি হয়ে যায়। যে মুহূর্তে সালাউদ্দিন আহমেদকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দেয়া হলো, সেই মুহূর্তে আমরা দেখলাম যে ফেসবুকে মজা করে লিখছেন গোলাম মাওলা রনি, তিনি এরকম ইঙ্গিত দিচ্ছেন যে এবার সালাউদ্দিন আহমেদ এবং মীর শাহে আলমের মধ্যে এক ধরনের স্নায়ুযুদ্ধ শুরু হবে। দলে সালাউদ্দিন
সালাউদ্দিন আহমেদ প্রচণ্ড প্রতাপশালী এবং মীর শাহ আলম তার সঙ্গে প্রধানমন্ত্রীর বন্ধুত্ব আছে। এই ব্যাপারটা গত 5-6 মাস তিনি প্রতিমন্ত্রী হওয়ার পরে অনেক বেশি আলোচিত হয়েছে এবং তার বিভিন্ন কর্মকাণ্ড সমালোচিত হয়েছে। যখন শোনা যাচ্ছে যে মন্ত্রিপরিষদে একটা বড় রদবদল হবে এবং সেখানে মীর শাহ আলমের মন্ত্রিত্ব সেটা চলে যেতে পারে, ঠিক সেই মুহূর্তে সালাউদ্দিন আহমেদকে সেই মন্ত্রণালয়ের প্রধান যখন করা হলো, তখন মানে সহকারী আরেকজন অর্থাৎ প্রতিমন্ত্রী আরেকজন এখানে রাখা হবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। এমন হতে পারে যে এই মন্ত্রণালয় থেকে মীর শাহ আলমকে সরিয়ে দেওয়ার ঘটনাও ঘটতে পারে। বলছিলাম প্রথমে যে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে অনেক কিছু ঘটবে। সরকারের ভেতরে বড় পরিবর্তন দেখা যাবে, রাজনৈতিক মাঠে অনেক পরিবর্তন দেখা যাবে। এই পরিবর্তনগুলো হবে। সরকার খুব দ্রুত, যেটা প্রেসিডেন্ট নির্বাচনের পরে মন্ত্রিপরিষদে একটা বড় পরিবর্তন আনবে। সেখানে মীর শাহ আলম বাদ পড়তে পারেন, সেখানে শিক্ষামন্ত্রী পরিবর্তন হতে পারে, সেখানে অবধারিতভাবে বিদ্যুৎ মন্ত্রণালয়ে একটা বড় পরিবর্তন আসতে পারে, বিদ্যুৎ মন্ত্রীকে সরিয়ে দেওয়া হতে পারে, কারণ এই সরকারের সব থেকে ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি। নানা কারণে শিক্ষামন্ত্রী বিতর্কিত হয়েছেন। এই দুটো জায়গায় পরিবর্তনের সম্ভাবনা প্রায় শতভাগ হয়ে দাঁড়িয়েছে। যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো জায়গায় পরিবর্তন করেছেন প্রধানমন্ত্রী চোখ মুখ বন্ধ করে, সেহেতু শিক্ষা মন্ত্রণালয় কিংবা বিদ্যুৎ মন্ত্রণালয় এটাতে পরিবর্তন আনা তার জন্য মানে কঠিন কোনো সিদ্ধান্ত হতে পারে না। আবার এলজিআরডিতে যিনি প্রতিমন্ত্রী মীর শাহ আলম, তিনি বহু বিতর্কের জন্ম দিয়েছেন। সেই কারণে তাকে মন্ত্রিপরিষদ থেকে সরিয়ে নেওয়ার ঘটনাও ঘটতে পারে। সরকারে একটা বড় পরিবর্তন যে আসছে সেটা এখন নিশ্চিন্তে বলা যায় এবং সেই ক্ষেত্রে নতুন একাধিক মন্ত্রী মন্ত্রিপরিষদে যুক্ত হচ্ছেন। হয়তোবা রুহুল কবির রিজভী মন্ত্রিপরিষদে যুক্ত হচ্ছেন, এটা মোটা দাগে নিশ্চিত বলা যায়। মন্ত্রিপরিষদে যুক্ত হতে পারেন ডক্টর আব্দুল মঈন খান, ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের মতো বর্ষিয়ান নেতারা। সালাউদ্দিন আহমেদকে যখন এলজিআরডি মন্ত্রণালয় দেয়া হলো, তখন এটাও নিশ্চিত প্রধানমন্ত্রীর তরফ থেকে সিগন্যাল যে বিএনপির পরবর্তী মহাসচিব হতে চলেছেন সালাউদ্দিন আহমেদ। যদি সেটা না হতো তাহলে তাকে এই মন্ত্রণালয় দেয়া হতো না স্বরাষ্ট্র থেকে সরিয়ে। এখন অপেক্ষা যে আর কোন কোন পরিবর্তন হচ্ছে। প্রধানমন্ত্রী এ মাসেই ভারত সফরে যাচ্ছেন। ভারত সফরকে কেন্দ্র করে তার আগে পরে অনেক পরিবর্তন যে আসবে তার সরকারে এবং রাজনীতিতে, এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। দর্শক, আপনি কি মনে করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সালাউদ্দিন আহমেদই ভালো ছিলেন, নাকি শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে যে আনা হলো সেটা ঠিক হলো, নাকি বিএনপি একটা বড় ধরনের রিস্ক নিয়ে নিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে? সাম্প্রতিক সময়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, উগ্রবাদীদের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সম্পর্কে গত 6 মাসে ওয়াকিবহাল ছিলেন সালাউদ্দিন আহমেদ। সেটা নতুন করে আবার এটার সঙ্গে ইউজ টু হতে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি যদি অনেক বেশি সময় লাগিয়ে ফেলেন, ততদিনে উগ্রবাদীরা যদি একটা সর্বনাশ ঘটিয়ে ফেলে, তাহলে কি হবে? আমরা প্রত্যাশা করব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি তার ক্যালিফার কাজে লাগিয়ে তিনি প্রমাণ করবেন যে তিনি এই মন্ত্রণালয়ের জন্য পারফেক্ট। সেটাই হবে কি? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। গতকাল থেকেই আমার ইউটিউবে অনেক সাবস্ক্রাইবার আমাকে প্রশ্ন করছে যে ভাইয়া, আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখতে পেয়েছি বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নাকি পদত্যাগ করতে পারেন। অনেকে এমনভাবে থাম্বনেল দিয়েছে, তারা বলেছে আজই পদত্যাগ করতে পারেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এমনটি ঘটনা ঘটেছে, হঠাৎ করে খলিলুর রহমানের পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছে। আপনি এই সকল বিষয়গুলো নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করুন এবং আমাদেরকে সকল বিষয় ক্লিয়ার করার চেষ্টা করুন। আজকে আমি এই সকল বিষয় নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করব। আশা করছি এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, গত কিছুদিন আগেও খলিলুর রহমানের সাথে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া সহ অনেক সিনিয়র মন্ত্রীদের বৈঠক হয়েছে। সেখানে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে তারেক রহমানের বাকবিতণ্ডা হয়েছে এবং তারেক রহমান এক পর্যায়ে খলিলুর রহমানের উপর চওড়া হয় এবং গরম হয়ে যায়। এটার পিছনে অনেকগুলো কারণ আমরা বিভিন্ন সূত্র থেকে পেয়েছি। প্রথম কারণ হচ্ছে
খলিলুর রহমান কোনোভাবে পছন্দ করছে না বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া ভারত সফরে যাক এবং ভারতের সাথে দহরম মহরম সম্পর্ক তৈরি করুক। এই তিক্ততা শুরু হয় যখন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক করেন। তার পরবর্তী সময় থেকে খলিলুর রহমান তারেক রহমানের উপর রাগান্বিত ছিলেন। এই সকল বিষয় নিয়ে তাদের বৈঠকের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তারেক রহমান যখন রাগান্বিত হয়ে যায়, তখনই বিভিন্ন ধরনের যে কথোপকথন হয়েছে এবং উত্তেজনাকর পরিস্থিতিতে যে অবস্থা তৈরি হয়েছে, সে সকল বিষয়কে ঘিরেই চারিদিকে গুঞ্জন ছড়িয়ে পড়ে খলিলুর রহমান হয়তোবা পদত্যাগ করতে পারেন। এবং এটাও ছড়িয়ে পড়ে খলিলুর রহমান যখন তারেক জিয়া ভারত সফরে যাবেন, তার পরবর্তী সময়ে পদত্যাগ করবেন যে কোনো মুহূর্তে। আবার অনেকেই এটাই বলছে আমেরিকা সফরে যাওয়ার আগেই খলিলুর রহমান হয়তোবা পদত্যাগ করবেন। এই বিষয়গুলো যখন চারদিকে তুমুল উত্তেজনা তৈরি করেছে, তখনই বোঝা যাচ্ছে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে তারেক জিয়ার দূরত্ব অনেক বেশি বেড়ে গিয়েছে ভারতের বিষয়কে কেন্দ্র করে। আমি আপনাদেরকে অনেক আগেই বলেছিলাম খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসিয়েছেন আমেরিকা, তাই আমেরিকার স্বার্থ ছাড়া খলিলুর রহমান কোনো কিছুই চিন্তা করবে না। আর যখনই দেখতে পাবে আমেরিকার স্বার্থের বাইরে কোনো কাজ করা হচ্ছে, তখনই খলিলুর রহমান ভেটো দিবে, দরকার হলে প্রধানমন্ত্রীর সাথে বাকবিতণ্ডা শুরু করবে। সেটাই কিন্তু হয়েছে। যখনই দেখতে পেয়েছে আমেরিকার থেকেও ভারতকে প্রায়োরিটি বেশি দেওয়ার চেষ্টা করছে এবং তারেক জিয়া ভারত সফরে যাওয়ার প্ল্যানিং চলছে এবং ভারতের হাই কমিশনারের সাথে বৈঠক করে খুবই গুরুত্ব দিয়েছে, সে সকল বিষয়গুলো খলিলুর রহমান মেনে নিতে পারে নাই এবং আমেরিকার পক্ষ হয়ে তিনি মাস্টারি করা শুরু করে দিয়েছে তারেক রহমানের সাথে। এই সকল বিষয়গুলো তো আমেরিকা চেয়েছে খলিলুর রহমানের কাছ থেকে, সেটাই কিন্তু খলিলুর রহমান সার্ভিস দিয়ে প্রমাণ করে দিচ্ছে, আমি বাংলাদেশের লোক হই বা না হই, কিন্তু আমি 100% আমেরিকার পারফেক্ট। এটাই হচ্ছে বাস্তবতা। এটাই যারা আমেরিকার নাগরিক তারা সব সময় আমেরিকার স্বার্থের কথাই চিন্তা করবে। এটা যখন নাগরিকত্ব পাই তখন লিখাই থাকে। এটাই হচ্ছে বাস্তবতা। সো মানুষ যে হাসাহাসি করে বলতো পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে কোথাকার, আমেরিকার, স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে ভারতের, আর বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে লন্ডনের। বাংলাদেশপন্থী কারা? বাংলাদেশপন্থী কেউই নেই। এটাই হচ্ছে বাংলাদেশের বর্তমান বাস্তবতা। তাই খলিলুর রহমান যদি 2-3 মাসের মধ্যে হঠাৎ করে পদত্যাগ করে, আমরা কেউ অবাক হব না। বাংলাদেশে অনেক কিছু ঘটা সম্ভব, কারণ পরপরে 1 মাসের মধ্যে দেখেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশ সফরে এসেছে। সার্জিও গোর বাংলাদেশ সফরে 3 দিন বৈঠক করার পরপরই এই রিসেন্টলির মধ্যে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন তিনিও কিন্তু বাংলাদেশ সফরে এসেছে। শুধু তাই নয়, তিনি বাংলাদেশ সফরে আসার পর তার আগেই এই বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের নিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে এবং দীনেশ ত্রিবেদী তারেক রহমানের সাথে বৈঠক শেষে ভারতে গিয়ে আবার নরেন্দ্র মোদীর সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। তার মানে বুঝতে পেরেছেন? তার মানে হচ্ছে তারেক রহমানের সাথে ভারতের যে বার্তাটা ছিল সে সকল বিষয় নিয়ে ক্লিয়ার কাট আলোচনা করেছে এবং তারেক রহমানের সাথে আলোচনা করে কি সিদ্ধান্তে পৌঁছেছে তারা, সেই বিষয়টা আবার নরেন্দ্র মোদীকে জানাতে ভারতে গিয়ে নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছে দীনেশ ত্রিবেদী। সো বাংলাদেশের মধ্যে কিন্তু এখন ত্রিমুখী একটি রাজনৈতিক খেলা চলছে। এই ত্রিমুখী রাজনৈতিক খেলায় আমেরিকা আস্তে আস্তে ব্যাকফুটে চলে যাচ্ছে। এখন তারেক রহমান বাধ্য হয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে ভারতমুখী হয়ে যাচ্ছে এবং ভারতের সাথে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার বিষয় নিয়ে মোটামুটি একটি নরম অবস্থায় আসতে যাচ্ছে। সে কারণেই আমি বলছি খুব শীঘ্রই আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে নেওয়া হবে এবং ভারতের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে যাবে এবং ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে। আবারও বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা কামব্যাক করবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ কামব্যাক করবে। আগামীতে সেটাই হতে যাচ্ছে। এই সকল বিষয়গুলো বুঝতে পেরে আমেরিকাপন্থী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বারবার তারেক রহমানের কিছু সিদ্ধান্তকে কাউন্টার দিচ্ছে। কাউন্টার দেওয়ার ফলেই তারেক রহমান খলিলুর রহমানের উপর চওড়া হচ্ছে। সো এই সকল বিষয়কে কেন্দ্র করে খলিলুর রহমান হয়তোবা
আর পররাষ্ট্রমন্ত্রীর পদে থাকতে চাইবে না, সেই কারণেই 2-3 মাসের মধ্যে হয়তো পদত্যাগ করতে পারে। এই সকল বিষয়কে নিয়েই যখন চারিদিকে আলোচনা তুঙ্গে, তাই আমার ইউটিউবের সাবস্ক্রাইবাররা এই সকল বিষয়গুলো জানতে চেয়েছে। আমিও সে কারণে এই ভিডিওর আলোচনায় আপনাদেরকে A to Z ক্লিয়ার করার চেষ্টা করেছি, ভিতরগত কি কি কাহিনী চলছে। তারপরও আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি আরো কোনো গুরুত্বপূর্ণ তথ্য জেনে থাকেন, আমার ফেসবুকের মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে সে সকল তথ্য দিয়ে আমাকে সাহায্য করবেন। বর্তমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতরে এবং সরকারের ভিতরে কি কি আরো চলছে এবং আগামীতে কি কি ঘটতে পারে, ওই সকল বিষয়গুলো আমি আমার নিজের বিষয়ের সাথে একত্রিত করে আপনাদের কাছে আলোচনা করার চেষ্টা করবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, কোনো ধরনের গুজব খবর আমাকে আমার ইউটিউবের সাবস্ক্রাইবাররা কোনোভাবেই হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে দিবেন না। আপনাদের ওই তথ্যের ফলে আমি যখন আলোচনা করব, ওগুলো গুজব আকারে ছড়িয়ে যাবে। অথেন্টিক খবরগুলো আমাকে দেওয়ার চেষ্টা করবেন মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে। আশা করছি আমার ইউটিউবে যারা সাবস্ক্রাইবাররা আছেন, যারা আমার ভিডিওটি প্রতিনিয়ত দেখেন, তাদের উদ্দেশ্যে আমি এই খলিলুর রহমানের পদত্যাগের বিষয়ে যে ক্লিয়ারলি একটি আলোচনা করেছি, যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, তারা মোটামুটি ক্লিয়ার হতে পেরেছেন কি কি বিষয় ঘটেছে তারেক রহমানের সাথে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কি কারণে খলিলুর রহমান পদত্যাগ করার সম্ভাবনা তৈরি হয়েছে। আশা করছি সকল বিষয়ে ভিডিওর আলোচনায় আপনারা মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছেন। তবুও যদি মনে কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নও কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা করতে পারেন, সেখানেও আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।